আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডের এই ট্যুরটা অনেকখানি আনপ্ল্যান্ড ওয়েতে করা। আনপ্ল্যান্ড মানে হঠাৎ করে স্কাই স্ক্যানারে খুব সস্তায় টিকিট পাওয়ার কারণেই ট্যুরটা ইনিশিয়েট হয়। সেবারের ট্যুর আমাদের প্ল্যান ছিল লুসার্ন যাওয়া, ব্রুনেন, লুগানো, ইন্টারলাকেন, লাউটার ব্রুনেন, বার্ন এবং জুরিখে আবার ফিরে আসা। সেবারের ট্যুরে আমাদের জেনেভা নিয়ে কোনো প্রকার প্ল্যান ছিল না। তো আমাদের ফার্স্ট স্টপেজ ছিল জুরিখ এয়ারপোর্ট। তারপরে সেখান থেকে গিয়েছিলাম লুসার্নে। লুসার্ন থেকে ব্রুনেন, বেশ আন্ডাররেটেড একটা শহর। এবং তারপরে আলপসু 226 আমাদের এয়ারবিএনবি যেখানে ছিল সেখানে। এয়ারবিএনবি থেকে পরের দিনের প্ল্যান ছিল লুগানো যাওয়া, ইতালির পাশে একটা শহর, এবং সেখান থেকে ব্যাক করা। তার পরের 2 দিন আমরা ঘোরাঘুরি করেছি গ্রেন্ডেলওয়াল্ড, লাউটার ব্রুনেন, ব্রিন্স এবং ইন্টারলাকেন এরিয়াতে। এবং সেখান থেকে শেষ করে আমরা চতুর্থ দিন শেষে চলে গেছিলাম বার্নে। এবং পঞ্চম দিনে বার্ন থেকে চলে গিয়েছিলাম জুরিখে রাইন ফলস দেখার জন্য। আমাদের যাত্রা শুরু হয়েছিল স্টকহোমের আর্ল্যান্ড এয়ারপোর্ট থেকে। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছলাম জুরিখ এয়ারপোর্টে। সেখানে গিয়ে আগে থেকে একটা বসেট 3008 গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। বেশ গাড়িটা ভালো ছিল, 4 হুইল ড্রাইভার। সেখান থেকে আমরা চলে গেলাম লুসার্ন শহরে। তো এই শহরে মেইন অ্যাট্রাকশন চ্যাপেল ব্রিজ, কিন্তু এছাড়াও চ্যাপেল ব্রিজের আশেপাশে যেমন আমরা ঘোরাঘুরি করলাম সেটা যে লুসার্ন সেন্ট্রাল স্টেশন, বেশ চমৎকার এবং সুন্দর একটা জায়গা, রিনাউন্ড জায়গা এবং কমিউনিকেশন হাব বলা যায়। তারপর চ্যাপেল ব্রিজটা অদ্ভুত, কাঠের তৈরি এবং নিচটা পাথরের, এবং গভীরতা খুব বেশি এমন কিছু মনে হয়নি। পানিগুলো একেবারেই স্বচ্ছ মানে সবুজাভ নীল, আর পানিটা বেশ প্রবাহমান। সো এটাকে নদী বলা যায় কিনা আমি বলতে পারবো না, বাট এটা অনেকখানি লেক বা নদীর দুইটা আসলে যে কম্বিনেশনে। এই লুসার্ন শহর থেকে জাস্ট ট্যুরিস্টদের জন্য বেশ কিছু ফেরি আছে বা লঞ্চ বলা যায়, যেগুলো দিয়ে যেই লেক লুসার্ন সেটার আশেপাশে যে শহরগুলো আছে সেই শহরগুলো ঘুরে করা যায়। লুসার্নে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম ব্রুনেনে। তার আগে লুসার্নে আমরা বার্গার কিংয়ে ঢুকে লাঞ্চ করে নিয়েছিলাম। ব্রুনেনটা খুব ছোট একটা শহর, যেখানে পাহাড় এবং লেকের কম্বিনেশন আছে এবং নীল কালারের পানি। এই শহরটা কেন জানি আন্ডাররেটেড, এটা খুব একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে শোনা যায় না, বাট বেশ সুন্দর লাগছে আমাদের কাছে। তো এইখানে আমরা মোটামুটি প্রায় বলা যায় যে অলমোস্ট সন্ধ্যা না, বিকালের আগ পর্যন্ত এইখানে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আমরা রওনা দিলাম আলপসুর দিকে। এইটা আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট। ভালোই ছিল, মোটামুটি পার ডে 2500 kroner বা বাংলাদেশি টাকা 25,000 টাকার একটা খরচের মতো ছিল, এবং যেটা মোটামুটি পাহাড়ের একটা কোল ঘেঁষে। এবং সুইজারল্যান্ডের অন্যান্য যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সেগুলো অনেকখানি আর্টিফিশিয়াল মনে হলো, এই জায়গাটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ন্যাচারাল। তো এনিওয়ে, যাই হোক, আমরা পরের দিনে রওনা দিয়েছিলাম লুগানো শহরে। লুগানো ইতালির সাথে কানেক্টেড অথবা লাগানো একটা শহর। এটার জীবনযাত্রা দেখে মনে হচ্ছে যে এটা ধনীদের একটা শহর। ধনীদের প্রমোদ বিলাসের জন্য এই শহরটা আসলে বলা যায় যে তৈরি করা হয়েছে। প্রমোদ বিলাস বলে ভুল হবে, আসলে ইনফ্যাক্ট অনেক রেসিডেন্সও ছিল। যাই হোক, আমরা সেখানে ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে নিলাম। পিৎজার অর্ডার দিয়েছিলাম, ভেজিটেবল পিৎজা, বাট খুব একটা সুখকর অনুভূতি না। ভয়াবহ দাম
কিন্তু প্রবলেম হচ্ছে যে একেবারে টেস্টলেস, সাইজে ছোটো। আর এটা অবশ্য সুইজারল্যান্ডের জন্য খুব কমন যে সব কিছুর দাম খুবই বেশি। তো এই দিনে আসলে আমাদের জাস্ট পুরা রাস্তা এবং রাস্তায় আসলে অনেকখানি আমাদের বলা যায় যে সময় খেয়ে নিয়েছে লুগানো আসার ক্ষেত্রে। সো এই দিনে আমরা আসলে দ্বিতীয় কোনো প্ল্যান রাখি নাই। তো লুগানো শহরটা মোটামুটি ঘোরাঘুরি করার পরে আমরা সেই দিন ব্যাক করেছিলাম। আর এইখানে ঘোরাঘুরির জন্য খুব চমৎকার একটা রোড ট্রেন বলা যায়, যেটা হচ্ছে ট্র্যাকলেস ট্রেন, সেটাতে উঠেছিলাম। সেটা দিয়ে মোটামুটি শহর পুরোপুরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। পরের দিন সকালে আমরা গিয়েছিলাম হচ্ছে, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড আর লাউটারবোর্নের যেসব এলাকা আছে অথবা ইন্টারলাকেনের যেসব এলাকা আছে সেই জায়গাগুলো কাভার করা। যেটা হয়েছে যে আসলে আমি এয়ারবিএনবি খোঁজ করতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে একটা এয়ারবিএনবি বেশ সস্তায় আছে এবং মোটামুটি ইন্টারলাকেন থেকে 110 কিলোমিটার মধ্যে। সো এই 110 কিলোমিটার যে সুইডেনের 110 কিলোমিটার না বা নরওয়ের 110 কিলোমিটার, এটা জাস্ট যাওয়ার সময় টের পাইছিলাম। কারণ এইখানে যেতে গেলে 2টা পাস ক্রস করতে হয়, যে পাসগুলো এক একটা সমুদ্র সমতল থেকে 2000 মিটার উপরে আর একটা 2200 মিটার উপরে। এবং হেয়ারপিন রোডগুলো, দুটো হেয়ারপিন রোড, দুটো না আসলে 4টা হেয়ারপিন রোড ওঠা এবং নামা। একটা টেরিফিক অভিজ্ঞতা বলা যায়। টেরিফিকই বলবো এই কারণে যে আসলে কোনো কারণে যদি হচ্ছে জাস্ট গাড়িটা একটু স্লিপ করে, জাস্ট 3000 ফিট নিচে পড়ে যাবে, বাঁচার চিন্তা করা, কল্পনা তো করা যাবে না। যাই হোক, আমাদের ইন্টারলাকেন যাওয়ার পথে আমাদের খুবই মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে আরও একটা পাসও ঠিক করতে হবে, যেটা হচ্ছে সাস্টেইন পাস, যেটা হচ্ছে সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পাস। এটা সমুদ্র সমতল থেকে প্রায় 2400 মিটার উপরে, যে কারণে দেখা যাচ্ছে যে ফুল সামার হলেও আমাদের ভালোই ঠান্ডা লাগছিল এবং চারিদিকে অনেক জায়গাতেই আপনার তখনও বরফ ছিল। তবে এই সাস্টেইন পাসের রাস্তাটা বেশ চমৎকার, যদিও রিস্কি, বাট বলা যায় যে একদিন বা 2 দিন গাড়ি চালাতে চালাতে হাত কাঁপাকাঁপির যে ব্যাপারটা ছিল সেটা তো অনেকখানি অভ্যস্ত হয়ে গেছিলাম। আমাদের যাই হোক, রাস্তা দিয়ে যেতে যেতে বেশ বেশ যখনই কোনো পাহাড় বা ন্যাচারাল বিউটি দেখতে পেয়েছি তখনই ট্রাই করছি ক্যামেরায় ক্যাপচার করার। এইখানে মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, আসলে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই ব্রেকটা আসলে কিসের জন্য ছিল। তারপরে বলা যায় যে আরও কিছু দূর যাওয়ার পরে গেলাম গ্রিন্ডেলওয়াল্ডে। গ্রিন্ডেলওয়াল্ড অসাধারণ সুন্দর একটা জায়গা। জাস্ট আমরা, এটা হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে বসে আছি, আশেপাশের যেই দেখার মতো জায়গা সেগুলো মোটামুটি দেখে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা আজকে উপরে যাচ্ছি না। দ্যাট মিনস এদিক দিয়ে টপ অফ ইন্টারলাকেনে যে যাওয়া যায় সেটা ধরার জন্য যে কেবল কার বা ট্রেন যেটা ধরা যায় সেটা আমরা ধরবো না, আমরা সরাসরি চলে গেলাম সেখান থেকে হচ্ছে ইন্টারলাকেনে। তো ইন্টারলাকেন একটা শহর বা উপশহর না, শহরই বলা যায়। বাট মজার ব্যাপার হচ্ছে যে যতটা ওভার রেটেড, যতটা হাইলাইটেড, আমার কাছে মনে হচ্ছে যে পুরো জিনিসটা ওভার রেটেড। একমাত্র এই কানেক্টিং 2 লেকটাকে কানেক্টিংয়ের জন্য যে ক্যানেলটা আছে সেটা ছাড়া আসলে খুবই ইমপ্রেসিভ কোনো কিছু চোখে পড়ে নাই। লেকটা কানেক্টিং যে ক্যানেলটা আছে সেটা সুন্দর, পানি সিগনিফিকেন্টলি প্রবাহমান এবং বেশ দুধাব নীল বলা যায়। এটার আরেকটা কি বলা যায়, এটা হচ্ছে স্যাফায়ার টাইপের যে নীল, সেই ধরনের। আর ইন্টারলাকেনের এই জায়গাগুলো আমাদের ব্লগারদের কল্যাণে সেভারাল টাইমস ক্যামেরার বা টিভির পর্দায় দেখা, তবে তাদের ব্লগে বা তাদের ইয়েতে যে পরিমাণ মানে যেই ধরনের সুন্দর মনে হয়েছে, আসলে রিয়েল লাইফে গিয়ে খুবই হতাশ হয়েছি। এই জায়গাটা একটা খুব রিনাউন্ড জায়গা, আশেপাশের কোনো জায়গা থেকে
লোকজন প্যারাগ্লাইডিং করে এবং প্যারাগ্লাইডিং করে সেই মাঠে নামে। সো সুইজারল্যান্ডে যে মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন তার মধ্যে এটা হচ্ছে একটা। তারপরে আমরা সেই দিন চলে গেলাম ব্রিন্জের দিকে। ব্রিন্জের দিকে যাওয়ার পথে আমি একটু ভুল করছি, সেদিন আসলে ব্রিন্জের দিকে না, আমরা ব্যাক করেছি, ইন্টারলাকেন শেষ করে ব্যাক করলাম হোটেলের দিকে। হোটেলের দিকে যাওয়ার পথে রাস্তায় ব্রিন্জ লেকের পাশে কিছু ছবি তোলা হয়েছিল। তারপর পরের দিনে আবারও রওনা হয়েছিলাম ইন্টারলাকেন, এবং মেইন অ্যাট্রাকশন হচ্ছে লাউটারব্রুনেন এবং হচ্ছে ব্রিন্জ দেখা। এই দিনের যেটা একটা রিমার্কেবল ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমাদের লাগেজ সাথে করে নিয়ে ফেলেছিলাম এবং আমরা আলপসু মোটামুটি ছেড়ে দিয়ে ইনফ্যাক্ট ইন্টারলাকেন বা লাউটারব্রুনেন ভিজিটের পরে আমরা আসলে ওখান থেকে চলে যাব হচ্ছে সুইজারল্যান্ডের আরেকটা শহরে বার্নের হোটেল যে হোটেল ছিল সেখানে একটা বড় একটা রুম বুক করেছিলাম আমরা সেখানে। আর এই ওভারঅল পাসটা আমার জন্য খুব একটা বলা যায় যে ফ্যাসিনেটিং অথবা খুব হাইলি ডিজায়ার্ড একটা জায়গা ছিল, যেই জায়গাটা ইন্টারনেটে আমি সেভারাল টাইমস দেখছি, বাট খুব ইচ্ছে ছিল যে সরাসরি জায়গাটা দেখার। তো আমরা রওনা দিলাম আবার সেই সাস্টেইন পাসের উপর দিয়ে 2400 মিটার উপর দিয়ে যাব সেই ইন্টারলাকেন এবং লাউটারব্রুনেন। এই জায়গাগুলোতে প্রচুর ট্যুরিস্ট আসে এবং যাদের মধ্যে বেশ বড় একটা পোর্শনই হচ্ছে মোটরসাইকেল আরোহী। আর যাওয়ার পর পথে যেখানে গ্যাপ পেয়েছিলাম সেখানে অ্যাজ ইউজুয়াল ছবি তোলার চেষ্টা, ধরে রাখার চেষ্টা, যাতে বোঝা যায় যে পরবর্তীতে দেখা যায় এবং বোঝা যায় যে সুইজারল্যান্ড আসলে কত সুন্দর। আমরা শুরুতেই চলে আসলাম হচ্ছে ব্রিন্জে। এইখানটা হচ্ছে ফেরি টার্মিনাল, যেখান থেকে ফেরিতে করে লেকটা ভ্রমণ করা যায়। এখান থেকে চলে যায় হচ্ছে লাউটারব্রুনেনে, ইন্টারলাকেনে, এবং ইন্টারলাকেন থেকে সম্ভবত থুনে যায়, যেটা আরেক সাইডে, আমি আসলে ভুলে গেছি। এই লেকটার পানিটা খুবই চমৎকার, সবুজাব নীল, এবং বিং অনেস্ট আসলে যেটা হচ্ছে যে ক্যামেরাতে কেন জানি আসে না। আর এই শহরের অধিকাংশ বিল্ডিংই হচ্ছে কাঠ দিয়ে তৈরি, এবং আমার ধারণা এগুলো অনেক দিনের পুরনো। তো ব্রিন্জকে আমরা ধরার চেষ্টা করলাম। কূপে আমরা ঢোকার পরে কিছু স্ন্যাক্স এবং ফ্রুটস কিনেছিলাম। তো সুইজারল্যান্ডে আসলে কোনো কিছুই সস্তা না, যে কারণে খেয়ে যে খুব বেশি আরাম পাওয়া যায় এমন কোনো কিছু না। ব্রিন্জ ভ্রমণ শেষ হওয়ার পরে চলে আসলাম হচ্ছে ইন্টারলাকেনে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে, হালাল রেস্টুরেন্টে। আমরা হচ্ছে বিরিয়ানি খেলাম, অনেকদিন পরে বিরিয়ানি খেলেছিলাম, ভালো লেগেছে, খারাপ না। এরপরে আসলাম সেই লাউটারব্রুনেন বিখ্যাত ঝর্ণা দেখতে। এই ঝর্ণা দেখে আমরা প্রচণ্ডই হতাশ, দুইজনই আমরা সবাই হতাশ, কারণ অন্যান্য যে আপনার হচ্ছে ব্লগার যারা আছে তাদের মানে যে ঝর্ণা দেখা যায়, এই গ্রাম নিয়ে যে ধরনের বর্ণনা শোনা যে এই রাস্তার উপরে 72টা ঝর্ণা, এই ধরনের আরও অনেক কিছু গল্প আছে, যে গল্পগুলো আমার কাছে খুবই নন রিয়ালিস্টিক অথবা হাস্যকর মনে হয়েছে আর কি। তো যাই হোক, একেবারে খারাপ না, যেটা হচ্ছে খারাপ না বলবো আর কি। তারপর ঘোরাঘুরি চেষ্টা করলাম এবং আমরা লাউটারব্রুনেনের যে সিগনেচার পয়েন্ট সেখানে এসে মোটামুটি ফটোগ্রাফি শেষ করলাম, করে আরও কিছু এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এই যে নদীটা বা খাল বা নদী বা ঝর্ণা, আমি জানি কি বলা যায়, এটা পানি কালারটা এখানে আসেনি, পানির কালারটা কেমন যেন একেবারে পুরোটা সাদা, দুধের মতো সাদা, ক্যামেরাতে কেন জানি আসে না। আর এখানকার ভিউটা যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট সুন্দর ছিল। সো লাউটারব্রুনেন যতটা এক্সপেক্টেড ছিল ততটা বলবো না, বাট একেবারে খারাপও ছিল না।
যাই হোক, লাউটারবর্ন ভিজিট শেষ করে চলে আসলাম হচ্ছে বার্নে নভোটেলে। হোটেলের সাথে আমাদের হচ্ছে 4টা কমপ্লিমেন্টারি 24 আওয়ার্সের হচ্ছে কমিউনিকেশন টিকিট ছিল, যেটা থেকে মোটামুটি হোটেলের কাছাকাছি একটা ট্রাম স্টেশন থেকে সিটির দিকে আমরা চলে আসলাম বিকালবেলা। এই সময় মোটামুটি যে বার্ন যে শহরটা আছে এই শহরটাকে ঘুরে দেখা। এই শহরটা অনেক পুরনো ধাঁচের, বেশ ভালোই লাগছে, খারাপ লাগে নাই। সব কিছুই যে পুরনো যে হেরিটেজ সেটাকে হচ্ছে তারা মানে মেইনটেইন করার চেষ্টা করছে, রাখার চেষ্টা, অবশ্যই অনেকটা সুইডেনের মতো। তো এটা মোটামুটি আমাদের বলা যায় যে আমাদের এই ট্যুরের লাস্ট ইভিনিং ছিল। এইখানে আমাদের ঘোরাঘুরি শেষ করলাম। ঘোরাঘুরি শেষ করার পরে বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এখানে ধরেন রাস্তাঘাটে বিশাল বড় লাউড স্পিকার নিয়ে গান বাজিয়ে নাচ গান করে বহুত লোকজন দেখলাম ঘোরাঘুরি করছে, মিনিংলেসভাবে ঘোরাঘুরি করছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে হয়তো এটা সুইডেনে সম্ভব না। তো যাই হোক, নভোটেলে রাত্রি যাপন করলাম। পরের দিন লাগেজ প্যাক করে চলে গেলাম একেবারে হচ্ছে জুরিক রাইন ফলস দেখতে। তো রাইন ফলসের 2টা পার্ট আছে, একটা লেফটে একটা রাইটে, তবে 2টাই মোটামুটি দেখার মতো। এবং এই জায়গাটা ঘুরতে গেলে মোটামুটি একদিন হাতে নিয়ে ঘুরতে যেতে হবে। আমাদের হাতে সময় খুব একটা বেশি না নিয়ে যাওয়ার কারণে আমাদের বেশ তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়েছিল। আর অন্যান্য যেটা বললাম, যেমন লাউটারবর্নের ঝর্ণা দেখে যতটাই হতাশ হয়েছি তার থেকে বেশি চমকপ্রদ লাগছে এখানকার যে ঝর্ণা এবং এই এরিয়ার বিশালতাটা দেখে। বেশ বড় একটা জায়গা। সো সুইডেনে গেলে রাইন ফলস দেখাটা পুরোভাবে মিস করা যাবে না। এটা আমরা চলে এসেছি আদার সাইডে, এই সাইড দিয়ে আবার রাইন ফলসের খুব কাছাকাছি যাওয়া যায়। এখানে লিফটে করে নিচে নামা যায়, গুহা আছে, গুহার মধ্যে দিয়ে ভেতরে ঢুকে একেবারে যেই একটা প্ল্যাটফর্ম আছে যে ঝর্ণার খুব উপর দিয়ে, সেই প্ল্যাটফর্মের কাছাকাছি যাওয়া যায়। আর এখানে পানির কালার বা ওভারঅল যে বিশালতা, আমি বলবো যে রিয়েল লাইফের যে ঝর্ণা সেটা আরও অনেক বেশি এক্সাইটিং এবং ফ্যাসিনেটিং। এটা যা দেখা যাচ্ছে এখানে ক্যামেরাতে এগুলো আসে নাই, কিছুই আসে নেই। ভয়াবহ স্রোত, ভয়াবহ শব্দ এবং ভয়াবহ রকমের উন্মত্ততা। সো এটা আবারও বলছি যে এটা একটা মাস্ট ভিজিট প্লেস। আমি যে প্ল্যাটফর্মটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম। জায়গাটা রিস্কি, বাট যেতে হবে, উপায় নেই কোনো। আর এখানে সামার ডে হতে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পুরাটা ভয়াবহ টুরিস্টে ভর্তি, অলমোস্ট গায়ে গা লেগে যায়। তারপরে সেই রাইন ফলস দেখা শেষ করে এইখানে যেই ফাস্টফুড শপ বা একটা ফুড কোর্ট ছিল, সেই ফুড কোর্টে আমরা এসে বসলাম হচ্ছে দুপুর লাঞ্চ করার জন্য। অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাইজ, গ্রিন বার্গার এগুলো দিয়ে লাঞ্চ শেষ করে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জুরিখ এয়ারপোর্ট। সেখান থেকে প্রায় 1 ঘন্টা জার্নি, পৌঁছায় গেলাম। তারপর এরপরের ডেস্টিনেশন হচ্ছে আর্লান্ডা। সো এই হচ্ছে আমাদের সুইজারল্যান্ড ট্যুর। আপনারা ভালো থাকবেন, আপনারাও চাইলে সবাই যেয়ে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।